সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও সম্মানিত চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব আমন ধানের এই মৌসুমে আমরা প্রতি বিঘায় বা প্রতি শতাংশে কতটুকু করে কোন কোন সার ব্যবহার করব। পাশাপাশি আমরা জানবো যে এই মৌসুমে আমরা কোন সময়টিতে টিএসপি সার প্রয়োগ করব এবং কোন সময়টিতে ডিএপি সার প্রয়োগ করব, কোন সময়টির জন্য টিএসপি সারটা উপযুক্ত এবং কোন সময়টির জন্য ডিএপি সার উপযুক্ত। তাছাড়াও আজকের এই পর্বে আমি আরেকটি বিষয় আলোচনা করব যে ভালো ফলন বা অধিক ফলন পাওয়ার জন্য আমরা এই সারটার সাথে আর কি ব্যবহার করতে পারি এই আমন মৌসুমে। তো চলুন দর্শক বন্ধুরা, মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা ছোট্ট একটি বিষয় জানি যে আমন ধানের কিন্তু প্রথম যে এই সারটা বা প্রথম ডোসের যে সার, এই সারটার উপরেই কিন্তু নির্ভর করে যে আমরা আসলে এই মৌসুমে কি রকম ফলন পাবো। অর্থাৎ এই সারের মাধ্যমেই নির্ধারণ হয়ে যাবে আমাদের ধানের কুশির সংখ্যা কতগুলো হবে, এই ধানের দানার সংখ্যা কেমন হবে এবং সর্বশেষ গিয়ে এই ধানে ফলন কীরকম হবে, এটা আমাদের নির্ধারণ হবে কিন্তু এই প্রথম সারটাতে। তাই এই প্রথম সারটা আমাদের অবশ্যই ডোজ ঠিক রেখে দিতে হবে এবং সুষম মাত্রায় সার দিতে হবে। তো চলুন এখন আমরা জানি কোন সার আমরা কতটুকু করে দিব। চাষি ভাইরা, আগেই আমরা বলছি যে আমরা কোন সময়টিতে টিএসপি প্রয়োগ করব এবং কোন সময়টিতে ডিএপি প্রয়োগ করব, এই বিষয়টিও জানবো এই পর্বে। তাহলে প্রথমে আগে আমরা জানি যে কোন সময়টিতে আমরা ডিএপি প্রয়োগ করার উপযুক্ত এবং কোন সময়টিতে টিএসপি সার ব্যবহার করা উপযুক্ত। তাহলে চাষি ভাইরা সোজাসুজি যদি কথায় চলে আসি, তাহলে অবশ্যই আমরা যারা জমি তৈরির সময় সার দেই, এটাই কিন্তু সঠিক নিয়ম যে জমি তৈরির সময়ে সার দিতে হয়। অর্থাৎ জমি তৈরির সময়েই যদি আমরা সার দেই তাহলে কিন্তু আমরা ব্যবহার করব ডিএপি বা ড্যাপ, এবং জমি তৈরির পর যদি সেই সময়টিতে আমরা সার না দিয়ে থাকি, এই সারটা যদি আমরা 5 থেকে 7 দিন পরে দেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু দিতে হবে টিএসপি। চাষি ভাইরা একটা জিনিস খুব খেয়াল রাখবেন যে ডিএপি এবং টিএসপি এই সারগুলো কিন্তু জমিতে যেখানে পড়ে থাকে, মাটিতে যেখানে পড়ে থাকে, ওখান থেকে কোনো রকম মুভমেন্ট করে না, অর্থাৎ নড়াচড়া করে না, ওই পুষ্টি উপাদানগুলো ওই জায়গাটাতেই থেকে যায়। সেই জন্য আমরা সবসময় বলি যে এটা কাদাতেই প্রয়োগ করতে হবে, যা ভিতরে এইগুলো কাদার ভিতরে ঢুকে যায়, সহজে শিকড় নিতে পারে। তো যদি আপনার জমি শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার পর যদি আপনি টিএসপি বা ড্যাপ প্রয়োগ করেন, সেক্ষেত্রে ফসফরাসের যে কাজ, সেই কাজ কিন্তু আপনার যথোপযুক্তভাবে হবে না, সঠিকভাবে হবে না, যেটা আপনি আশা করছেন সেটা হবে না। আমরা এই টিএসপি বা ড্যাপ প্রয়োগ করি তার কারণ হচ্ছে এতে ফসফরাসের ঘাটতি পূরণ করার জন্য, তাছাড়া ড্যাপে আরও নাইট্রোজেন থাকে 18%, সেটাও ব্যবহার করার জন্য। তো যাক, আমরা এই যে টিএসপিটা ব্যবহার করি, এই টিএসপির প্রধান যে কাজ, তার মধ্যে একটা কাজ হচ্ছে কিন্তু শিকড় দ্রুত বাইর হওয়া, শিকড় জমিতে লাগিয়ে যাওয়া, দ্রুত গাছকে মাটির সাথে মানিয়ে নেওয়া এবং গাছের কাঠামো শক্তিশালী করা, তাছাড়া গাছের কোষ গঠনেও সহায়তা করে, ফলন বৃদ্ধিতেও সহায়তা করে। তাছাড়াও এই ফুল পরাগায়নের ক্ষেত্রে যে শক্তি প্রয়োজন, সেই শক্তি পেয়ে থাকে গাছ ফসফরাসের মাধ্যমে। অর্থাৎ এই সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে টিএসপি সার বা পটাশ ডিএপি সারের কিন্তু কাজ আসলে এটা। তো এই ডিএপি বা টিএসপি আমরা তাহলে কোন সময়টিতে দিব, এটা মোটামুটি একটা জানা গেল যে ডিএপি আমরা দিব যেই সময়টিতে জমি তৈরি করব, ঠিক সেই সময়টাতে। আর যদি ওই সময়টিতে আমরা দিতে না পারি, 5-7 দিন পর অনেক চাষি ভাইরা আমরা আমন ধানের মৌসুমে দেই, কারণটা হচ্ছে সেই সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই বিভিন্ন কারণে ওই সময় অনেক চাষি ভাইরাই চারাগুলো লাগিয়ে দেন তাৎক্ষণিক। তো ওই সময় অনেকেই এই সারটা না দিয়ে পরে 4-5 দিন পর এই আগাছানাশক দিই, দেওয়ার পরে এই আগাছানাশকের পরে আমরা আসলে অনেকেই সারটা দিই। তো যাক, এখন আমরা জানি যে আমরা কোন সারগুলো কতটুকু করে ব্যবহার করব আর সাথে কি ব্যবহার করলে আরো ভালো ফলন বা ভালো রেজাল্ট পাবো। তো চাষি ভাইরা সোজাসুজি কথায় চলে আসি, ডিএপি বা টিএসপি এটা আমরা প্রতি একর বা 100% জন্য ব্যবহার করব 45 থেকে 50 কেজি। অর্থাৎ যদি এটা বিঘায় নিয়ে আসেন তাহলে মোটামুটি 15 কেজি, 33% যদি আমরা হিসাব করি, তাহলে 15 কেজির মতন ডিএপি বা টিএসপি সার আমরা প্রয়োগ করব। এটা একবারে প্রয়োগ করাটাই সর্বোচ্চ ভালো, পরে জমি শক্ত হলে তো এটা যেহেতু কাজ করবে না। আর আপনি যদি চারা রোপণের সময় দিচ্ছেন, তারপরেও তো কাদা থাকবে ভালো। আর যদি 10-15 দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে দেন, সেক্ষেত্রে কাদাতে পড়লেও টিএসপি বা ড্যাপ মোটামুটি একটা ভালো কাজ করে। তো আমরা টিএসপি বা ড্যাপ দিব হচ্ছে প্রতি বিঘা অর্থাৎ 33% জন্য 15 থেকে
17 কেজি। আর এমওপি বা পটাশ এটা যদি আমরা 100% বা করে দেই, সেই ক্ষেত্রে আমরা দিব 25 থেকে 30 কেজি। যদি আমরা এইটা 33% দেই, তাহলে আমরা এটা দিব 10 থেকে 11 কেজির মতো। ইউরিয়া দিব আমরা প্রতি বিঘার জন্য 30 থেকে 35 কেজি, অর্থাৎ 33%-এর জন্য আমরা এটা দিব 30 থেকে 35 কেজি। আর একরের ক্ষেত্রে সেটা 3390 বা 100 কেজির কাছাকাছি দিতে হয় ইউরিয়া সার। এখন চাষি ভাইরা, এটা আমরা জানলাম যে আসলে মূল যে 3টা সার, এই সারগুলো আমরা কোনটা কত পরিমাণে দিব। আর জিঙ্ক সালফেট আমরা দিব 1 কেজি, এবং বোরন বা বোরিক অ্যাসিড আমরা প্রতি বিঘাতে দিব 1 কেজি। এই হচ্ছে মূল সার। আর আমরা সাথে এই মৌসুমে যেটি ব্যবহার করতে পারি সেটিও কিন্তু যেমন টিএসপি, এমওপি এবং পটাশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই একটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড হচ্ছে যে অতি সহজে চারা গাছের শিকড় তৈরি করে এবং জমিতে খাদ্য ধরে রাখে। জমিতে খাদ্য ধরে রাখার স্টোর ভান্ডার হিসাবে কাজ করে হচ্ছে এই হিউমিক অ্যাসিড। এই মৌসুমে কেন আপনাকে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে এবং হিউমিক অ্যাসিড ব্যবহার না করলে কি সমস্যাটা হয়, অল্প কথায় এই বিষয়টি জানি। চাষি ভাইরা, আমরা আসলে এই যে অধিক সার কিংবা অধিক প্যাকেটজাত সার ব্যবহার করাতে নিরুৎসাহিত করি, তারপরেও কেন এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে বলা হচ্ছে? হিউমিক অ্যাসিড এই মৌসুমটাতে এই জন্যই ব্যবহার করতে হয় কারণ এই সময় অনেক সময় জমিতে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, ধরেন অতিবৃষ্টির ক্ষেত্রে এক নাগারে বৃষ্টি হয়, যার কারণে জমির উপরি স্তর অনেক ক্ষেত্রে ধুয়ে যায়। আবার অনাবৃষ্টি হলে জমি শুকনো হয়ে যায়, শুকনো হয়ে গেলে অনেক সার রোদের তাপমাত্রায়, অনেক আবহাওয়ার কারণে উবে যায়, নষ্ট হয়ে যায়, বা যে কোনো ওয়েদারের কারণে খুব সহজে আমরা যেই রেজাল্টটা পাওয়ার কথা সেই রেজাল্টটা পাই না। তো সেই ক্ষেত্রে হিউমিক অ্যাসিড জমির উপরে একটা লেয়ার তৈরি করবে, একটা স্তর তৈরি করবে, যার ফলে এই যেই সারগুলো, যেই পুষ্টি উপাদানগুলো আমরা জমিতে প্রয়োগ করছি সেইগুলো কিন্তু জমিতে ধরে রাখবে। ফলে জমি এই পুষ্টি উপাদানগুলো গাছের যেই সময় যেটা প্রয়োজন সেই সময় সেটা কিন্তু গাছকে সরবরাহ করবে। আপনারা এটা যদি বিশ্বাস না হয় এইবার প্রয়োগ করে দেখতে পারেন। আর আরেকটা জিনিস দেখবেন যে যখনই আপনি এই হিউমিক অ্যাসিড জমিতে প্রয়োগ করবেন, হিউমিক অ্যাসিড জমিতে প্রয়োগ করার 5-7 দিন পর আপনি একটা গাছ টেনে দেখবেন, একটা ধানের গাছ তুলে দেখবেন যে সাদা শিকড়ে ভরে গেছে। অর্থাৎ হিউমিক অ্যাসিড কিন্তু খুব দ্রুত গাছ থেকে সাদা শিকড় নিয়ে আসে। আর সাদা শিকড় যত বাইর হবে তত কিন্তু আপনার এই গাছগুলো পুষ্টি উপাদানগুলো শোষণ করতে পারবে। যত পুষ্টি উপাদান শোষণ করবে তত তাড়াতাড়ি গাছ সবুজ হয়ে যাবে। গাছ যখন সবুজ হবে তখন কিন্তু গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। পাশাপাশি এই গাছ কিন্তু অন্যান্য যে খাদ্য উপাদানগুলো আপনি দিচ্ছেন সেই খাদ্য উপাদানগুলোও কিন্তু সংগ্রহ করতে পারবে। সেই ক্ষেত্রে এই হিউমিক অ্যাসিডের যে ডোজ সেটি হচ্ছে প্রতি বিঘার জন্য অর্থাৎ 33%-এর জন্য 500 গ্রাম থেকে 1 কেজি। তো চাষি ভাইরা, এই ছিল আজকের এই পর্বটি। এখানে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি বড় হবে বিধায় আমি আর নতুন কোনো তথ্য এখানে যোগ করলাম না। যদি আপনার কথার সাথে, আপনার মতের সাথে দ্বিমত হয় সেক্ষেত্রে কমেন্টে আমার সাথে কথা বলতে পারেন। আমি আছি, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।